স্যার L2 2 কি 2 এর মধ্যে 2 তাই না? তাইলে কি আমি এইখানে L2 রাখতে পারবো? না T2 রাখতে পারবো না। এইভাবেই ব্যাপারটা কাজ করতেছে। এখন কি ক্লিয়ার হয়েছে একটু? জি স্যার এখন ক্লিয়ার হয়েছে। হুম। এরকম আপনাদের যে কোনো যদি কোনো প্রশ্ন থাকে, নিউমেরিক্যাল মেথড বুঝতে আপনাদের কোনো প্রবলেম থাকে, সেটা এখন বলতে পারেন। আপনাদের এই ক্লাসটা আপনাদের এই সমস্যাগুলোর সমাধান করার জন্যই। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে স্যার। ট্রাপিজয়েডাল রুলের এবার স্লাইড একটু যেতে হবে। ট্রাপিজয়েডাল স্লাইডটা পুরোটা হ্যাঁ, বলে দেন না স্যার। ট্রাপিজয়েডাল রুল। এখানে কি প্রবলেম? একটু নিচে স্যার, 7 নাম্বার পেজে স্যার। আর একটু নিচে এগুলোর মান বের করতে পারলাম। এরপরে বি এর ক্ষেত্রে পরের পেজে এই যে এখানে যে স্যার যেটা আসছে ভ্যালুটা, এটা আপনি বলছেন যে এটা অনেক বড়, এটা পড়ার দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, তার মানে আমাদের এরকম ভাবে স্যার সলিউশন তো আর চাইবে না, তাই না? না এভাবে সলিউশন যাবে না। যদি দরকার পড়ে সেটা ডাইরেক্ট অ্যান্সারটা আপনাদের বলে দেওয়া হবে, ট্রু এরর বের করার জন্য ও অ্যান্সার বলে দিবে। আচ্ছা আর ঠিক যদি আছে। খুব সহজ, মানে যদি খুব সহজটা দেয়, যেমন ধরেন ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 3 প্লাস 4x স্কোয়ার, এটা তো আপনারা খুব সহজে বের করতে পারবেন। ওইরকম ক্ষেত্রে অ্যান্সার বলে দেওয়া হবে না। কিন্তু যদি এরকম আসে খুবই কমপ্লিকেটেড ইন্টিগ্রেশন, সেটা আমাদের এই কোর্সের বাইরের জিনিস। ওটা আপনাদেরকে আমরা এক্সপেক্ট করবো না যে তারা বসে বসে ইন্টিগ্রেশন করবেন এত বড়। স্যার এটা এররটা কিভাবে বুঝলাম না। এরর আমরা কি পড়ছিলাম? ট্রু এররের ব্যাপারটা পড়ছিলাম না, যে এক্সাক্ট যেটা ভ্যালু ভার্সেস অ্যাপ্রক্সিমেট ভ্যালু, সেই দুইটার একটা কম্পারিজন হচ্ছে ট্রু এরর। তো না স্যার মানে নিচে স্লাইডের নিচে দিকে স্যার। একেবারে লাস্টে? জি স্যার। এই এরর গুলা তো আমি পড়াই নাই, এগুলো আপনাদের আসবে না। স্যার এই স্লাইডের আমরা কতটুকু পর্যন্ত পড়বো? এখানে আমি কি কি পড়েছিলাম একটু আবার রিক্যাপ করি। জি স্যার, ভালো হবে। স্যার মাল্টিপল সেগমেন্ট পড়বো না? মাল্টিপলটাও পড়েছি। আচ্ছা দেখেন, আপনাদের তো সবার আগে বুঝতে হবে ইন্টিগ্রেশন জিনিসটা কি। এটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটাও আমি আপনাদের দেখাইছিলাম, যে ইন্টিগ্রেশন দিয়ে আসলে কি বোঝায়। তারপরে ট্রাপিজয়েডাল রুল কিভাবে আসছে সেটার একটা ডেরিভেশন দেখাইছিলাম, যে আমরা একটা ফাংশনকে একটা পলিনোমিয়াল আকারে রিপ্রেজেন্ট করলে সেখান থেকে আমরা কিছু সিম্পলিফিকেশনের মাধ্যমে ট্রাপিজয়েডাল রুলটা ডিরাইভ করতে পারি। এটা ডেরিভেশনটাও ইম্পর্টেন্ট। তারপর সেটারও মানে ডেরিভেশনটা কিভাবে আসছে সেটাও ফিগার দিয়ে দেখাইছিলাম আপনাদের। তারপরে একটা ম্যাথের মাধ্যমে ওই অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা ভার্সেস যে ট্রু ভ্যালুটা, সেটারও একটা কম্পারিজন আমরা রিলেটিভ ট্রু এরর বের করে দেখছিলাম। তারপরে আসছে মাল্টিপল সেগমেন্টেডটা, যেখানে আমরা একটি ইন্টিগ্রালকে দুইটা পার্টে ভাগ করে দেখছিলাম। and এটার একটা জেনারেল ফর্ম আমরা বের করছিলাম। এই যে এটা হচ্ছে জেনারেল ফর্মটা মাল্টিপল সেগমেন্ট ট্রাপিজয়েডাল রুলের। এখানে একটা স্যার এটা কি সূত্র? হ্যাঁ, এটা একটা সূত্র মাল্টিপল সেগমেন্ট ট্রাপিজয়েডাল রুলের। আর স্যার উপরেরটা? উপরেরটা বলতে কোনটা বোঝাচ্ছেন? মানে ওই পেজেই। এটা ওই পেজে না স্যার, নিচেরটা। হ্যাঁ, এটার উপরে দা ইন্টিগ্রাল আই ক্যান বি। জি এটা এটা। তো ডেরিভেশন, ডেরিভেশনের একটা স্টেপ। এই ডেরিভেশন আপনাদের জন্য ইম্পর্টেন্ট না। আচ্ছা ওকে। ঠিক আছে। আর এরপরে টু সেগমেন্ট, অর্থাৎ n সংখ্যক সেগমেন্ট দিয়ে কিভাবে আমরা ট্রাপিজয়েডাল রুল ব্যবহার করতে পারি সেটারও একটা ম্যাথ আমরা দেখছিলাম। এখানে জাস্ট মান বসায় দিয়ে সাম করলেই হয়ে যাবে। এভাবে আপনারা অনেকগুলা সেগমেন্ট দিয়ে চাইলে অ্যাপ্রক্সিমেট ভ্যালুগুলো বের করতে পারেন।
স্যার এতগুলো সেগমেন্ট কি আমাদের না, দেওয়া এত থাকবে, মানে বেশি বের করতে হবে? এত বেশি সেগমেন্ট আপনাদের দেওয়া থাকবে না। আপনারা যে আপনাদের পরীক্ষার টাইম আছে সেটার মধ্যেই করতে পারবেন এমন অঙ্কই আপনাদের দেওয়া হবে। এখানেও 5 সেগমেন্ট দিয়ে সম্ভবত একটা করা হয়েছে নাকি? এখানে কয়টা সেগমেন্ট? এটা 2 সেগমেন্টের হয়েছে আর কি। এরপর তো যেগুলা এরর নিয়ে কিছু অ্যানালিসিস আছে এগুলা আমাদের পড়ালেখার অংশ না, এটুকুই তো। এখানে তো খুব বেশি কিছু না, খালি দুইটা সূত্র, একটা হচ্ছে সিঙ্গেল সেগমেন্ট আর একটা মাল্টিপল সেগমেন্ট, আর দুইটা ডেরিভেশন। মাল্টিপলটা ডেরিভেশন হতে আমার একটা ইম্পর্টেন্ট না, শুধু বুঝলেই হবে যে মাল্টিপল সেগমেন্টটা কিভাবে আসলো। সিঙ্গেল সেগমেন্টে আমরা কি করছিলাম, জাস্ট একটা ট্রাপিজিয়াম এরকম দিয়ে দিছি, আর একটা সিঙ্গেল পলিনোমিয়াল আমরা কল্পনা করছিলাম। আর মাল্টিপল সেগমেন্টে কি করছি, একাধিক সেগমেন্ট ইউজ করছি, একাধিক ট্রাপিজিয়াম আমরা কল্পনা করতেছি। এইভাবেই তো দুইটার পার্থক্যকে আমরা এখন বুঝতে পারছি। আচ্ছা আপনারা বলেন তো, মাল্টিপল সেগমেন্টে এরর বেশি হবে নাকি সিঙ্গেল সেগমেন্টে এরর বেশি হবে? সিঙ্গেল সেগমেন্টে এরর বেশি। হ্যাঁ, কেন? স্যার কারণ ওইখানে তো হচ্ছে ডিরেক্ট আমরা মানে ট্রাপিজিয়ামটা এতটুকু নিতেছি, বাদ বাকিটুকু তো আর ক্যালকুলেট করতেছি না। তো এখানে কিছু এরর যোগ হয়েছে তাই না? জি এই যে এতটুকু অংশ আমার এরর আসতেছে, জি আবার এতটুকু এরর আসতেছে। এই কারণে সিঙ্গেল সেগমেন্ট যথেষ্ট সহজ হলেও এটা 100% অ্যাকুরেট না। তাহলে কি আমরা এখন বুঝতে পারছি ট্রাপিজয়েডাল নিয়ে কারো কোন কোশ্চেন আছে? না স্যার, তুলনামূলক কিছু বুঝছি বেসিকটা। স্যার সিমসনে এবার শিফট করি। সিমসন সিম্পসন নিয়ে তো দেখি আপনাদের কোন কোশ্চেন আছে সিম্পসনে? স্যার শুরু থেকে যদি একবার যদি স্যার টানা রিক্যাপ করে দিতেন তাহলে হবে আর কি স্যার। সিমসন সিম্পসনটা আচ্ছা, সিম্পসনে সিম্পসন এবং ট্রাপিজয়েডাল দুইটার মূল পার্থক্যটা হচ্ছে, সিম্পসনে আমরা যে পলিনোমিয়ালটাকে ইন্টিগ্রেট, মানে যে ফাংশনটাকে ইন্টিগ্রেট করতেছি সেটাকে একটা সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল হিসেবে আমরা ধরে নিব বা এস্টিমেট করব, যেটা কিনা আমরা ট্রাপিজয়েডালে ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল ধরছিলাম। তো সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল ধরলে অবশ্যই আমাদের কি মোর অ্যাকুরেট হবে না? জি স্যার। তো সেটাও আমরা এভাবে গ্রাফিক্যালি বুঝতে পারি যে সেকেন্ড অর্ডার পলিনোমিয়ালটা মোর কমপ্লেক্স কম্পেয়ার টু ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল, সেটা আমরা বলতে পারি এখানে। আর এখানে এটা ডিরাইভ করে দেখাইছে, ডেরিভেশনটা ইম্পর্টেন্ট না, শুধু লাস্টের যে সূত্রটা এটা একটু আপনাদের মনে রাখতে হবে, প্র্যাকটিস করলে এটা মনে রাখা তেমন একটা কঠিন কিছু না। তো এই যে সিঙ্গেল সেগমেন্ট ট্রাপিজয়েডাল রুল, সরি সিঙ্গেল সেগমেন্ট সিম্পসন 1/3 রুল,
এটার এই সূত্রটা অবশ্যই আপনাদের লাগবে। তারপরে স্যার ওই সূত্র দিয়ে কি কিছু ফাইন্ড আউট করতে বলবে? হ্যাঁ, অবশ্যই এটা দিয়ে আপনাকে হয়তো বলতে পারে যে একটা ফাংশন দিয়ে দিল, সেটার ইন্টিগ্রাল, ডেফিনিট ইন্টিগ্রালটা আপনার এস্টিমেট করতে হবে। তাইলে আপনি যদি বলা থাকে সিঙ্গেল সেগমেন্ট সিম্পসন ওয়ান থার্ড রুল, তাহলে আপনি এটার এই সূত্রটা ইউজ করবেন করে ইন্টিগ্রালটা বের করবেন। তারপরে ওরা মাল্টিপল সেগমেন্টটাও বের করে দেখাইছে। মাল্টিপল সেগমেন্টে কিভাবে আসছে ওইটার একটু ফিগারটা আপনাদের বুঝতে হবে, যে সিঙ্গেল সেগমেন্টে যেরকম একটাই সেগমেন্ট ছিল, মাল্টিপল সেগমেন্টে n সংখ্যক সেগমেন্ট থাকবে। সেটা আসলে তারা ডিরাইভ করে দেখেছে। আপনাদের জন্য ডেরিভেশন ইম্পর্টেন্ট না, আপনাদের শুধু লাস্টের এই সূত্রটা আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে? আর এটা দিয়ে যদি করতে চান তাহলে সেটারও একটা ম্যাথ দেওয়া আছে। মেথডের ডেরিভেশন কি আমাদের দেখা লাগবে? ট্রাপিজয়েডালের সিঙ্গেল সেগমেন্টেরটা ইম্পর্টেন্ট, মাল্টিপল সেগমেন্টেরটা আপনাদের দেখা লাগবে না। সিম্পসন ওয়ান থার্ডেরও সিঙ্গেল সেগমেন্ট ইম্পর্টেন্ট না, মাল্টিপল সেগমেন্টেরও ডেরিভেশন ইম্পর্টেন্ট না, কিন্তু সবগুলোর ম্যাথই কিন্তু ইম্পর্টেন্ট। সো এই যে সিম্পসন ওয়ান থার্ডের এখানে আসলে সূত্র মেইনলি দুইটাই, একটা সিঙ্গেল সেগমেন্ট আর একটা মাল্টিপল সেগমেন্ট। যে সামগুলা এখানে দেওয়া আছে সূত্রের মধ্যে, এগুলা কিভাবে আসে, মানে ক্যালকুলেট করার সময় কিভাবে এই সামগুলা ভাঙতে হয়, এন এর মান কিভাবে বসাইতে হয়, এগুলো একটু আপনাদের প্র্যাকটিস করতে হবে বাসায় বসে, ঠিক আছে? ক্লাসের সময় হয়তো মনে হয়েছে আপনি হয়তো বুঝছেন, কিন্তু ম্যাথ করতে গেলে বুঝতে পারবেন কোনো না কোনো জায়গায় আরো কিছু বোঝার জিনিস আছে। তো এটা একটু প্র্যাকটিস করতে হবে। এরকম ম্যাথ গুলো আসলে প্র্যাকটিস ছাড়া ভালো করা যায় না, ঠিক আছে? ওকে স্যার। স্যার এই সামটা একটু এক্সপ্লেন করতে পারবেন? আচ্ছা, এই সামটা একটা ম্যাথের মধ্যে আপনাদের দেখাই। এখানে দেখেন, প্রথম সামটা আমরা একটু খেয়াল করি। এখানে আই এর ভ্যালু কত থেকে শুরু হয়েছে? 1 থেকে 1 থেকে শুরু হয়েছে, এবং বলে দিচ্ছে কি আই কত কি হবে? অড নাম্বার অড নাম্বার হবে। অড নাম্বার কি কি আছে? 135 হ্যাঁ, তাহলে আর আই এর ভ্যালু কত পর্যন্ত চলবে বলছে? 3 পর্যন্ত। 3 পর্যন্ত চলবে। তাহলে কি আই এর ভ্যালু 3 হইতে পারবে? অবশ্যই হতে না পারবে। পারবে? পারবে পারবে পারবে। ওকে স্যার। উপরে যেটা আপার লিমিট দেওয়া আছে সেই পর্যন্ত আই এর ভ্যালু চলতে পারবে, কিন্তু সেটার পরে যেতে পারবে না, অর্থাৎ আই ইকুয়াল টু 4 হতে পারবে না। আচ্ছা, এখন এই যে একটা সামেশন দেওয়া আছে, এই সামেশনের মধ্যে আপনারা খেয়াল করেন আই এর ভ্যালু বলা হইতেছে অড, এবং আই এর ভ্যালু কত পর্যন্ত চলবে? 3 পর্যন্ত। 3 পর্যন্ত চলবে। তাহলে আই এর ভ্যালু আমি প্রথমে 1 দিয়ে শুরু করলাম। 1 কি অড? জি। হ্যাঁ, সে কারণে 1টা আমরা রাখছি। এরপরে আই এর ভ্যালু 1 থেকে আমরা 2 তে নিব। 2 কি অড নাম্বার? না, না, সেই কারণে দেখেন এখানে স্কিপ করব। কিছু দিয়ে কোনো টার্ম নাই, ঠিক আছে? এরপরে আই এর ভ্যালু দেখেন 3 করা হয়েছে। 3 কি অড নাম্বার? জি। সেই কারণে T3 এটা রাখা হয়েছে, ঠিক আছে? এরপরে আই এর ভ্যালু কি 3 এর বেশি রাখার এখানে সুযোগ আছে? এখানে আই এর লিমিট কত দিয়ে দিছে? 3 পর্যন্ত। 3 দিয়ে দিছে, হ্যাঁ? তাহলে আমরা 3 এ থেমে যাব। এরপরেরটাতে আমরা একটু আসি, এরপরের সামটা। এখানে আই এর ভ্যালু কত থেকে কত পর্যন্ত বলছে? 2 থেকে 2 পর্যন্ত। কারণ কি? কারণ এখানে মেইন সূত্রে আই এর ভ্যালু 2 থেকে কত পর্যন্ত চলার কথা বলছে?
n-2 n-2 পর্যন্ত। সেই কারণে হচ্ছে এইখানে 2 পর্যন্ত হয়ে গেছে। এখন আপনারা একটু খেয়াল করেন যে যেহেতু আমরা আয়ের ভ্যালু কত থেকে শুরু করতেছি, এখানে 2 2 থেকে, সেই কারণে আর এখানে লাস্টে চেক করা হবে যে 2 এর থেকে বেশি হয়ে গেছে কিনা। মানে আমরা 2 তে আছি, এজন্য 2, আর যেহেতু 2 নাম্বারটা ইভেন, সেই কারণে 2 এর টার্মটা রাখা হয়েছে। এরপর আমরা 2 থেকে 3 তে গেলে সেটা কি এই 2 এর চেয়ে বড় হইতেছে না? জি স্যার। এই কারণে সেই 3 টা আর রাখা হয় নাই। তো এইভাবে আপনারা এটা ভাঙতে পারবেন। এরকম কিছু সিম্পল সামের প্র্যাকটিস আপনাদের করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এই এই যে সামের ব্যাপারটা, এটা কি কারোর কাছে আনক্লিয়ার লাগলে আমাকে এখন বলতে পারেন। n এর ভ্যালুটা স্যার 4 যে নিলাম, এটা জাস্ট কই থেকে পেয়েছিলাম? এখানে h এর, জি প্রশ্নে বলে 4 দিচ্ছে। সেগমেন্ট। আচ্ছা আর এটা কি এন সেগমেন্ট সিম্পসন 1/3 রুট, সেই কারণে প্রশ্নের থেকে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, বুঝতে পারছি স্যার। তাইলে সবাই কি সিম্পসন 1/3 রুলটা বুঝতে পারছি? কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না স্যার, তবে আমাদের 25 পেজ পর্যন্ত পড়লে হবে, 26 পেজ থেকে ওগুলো হচ্ছে এরর, ওগুলো আমরা বাদ দিব, তাই তো স্যার? হ্যাঁ, এই এরর গুলির এত কমপ্লিকেটেড কি জিটা ফাংশনে কি কি এগুলা দিছে, এগুলো পড়ার দরকার নাই। আচ্ছা, তাহলে 25 পেজ পর্যন্ত এটার ওকে। পরে স্যার লিনিয়ার রিগ্রেশন থেকে কিরকম কোশ্চেন আসতে পারে? লিনিয়ার রিগ্রেশন তো দাঁড়ান, আমি আপনাদেরকে দেখো। স্যার লিনিয়ার একটু স্যার বুঝিয়ে দেন স্যার। আচ্ছা, রিগ্রেশন ব্যাপারটা হলো বেসিক্যালি এখানে আপনাকে কতগুলা ডেটা পয়েন্ট দেওয়া থাকবে, x1 y1 x2 y2 x3 y3 থেকে শুরু করে xn yn পর্যন্ত, বা যে বিন্দুগুলা দেওয়া থাকবে সেই বিন্দুগুলা দিয়ে যায় বা সেই বিন্দুগুলার কাছাকাছি যায় এমন একটা ফাংশন আপনার বের করতে হবে। এটা বের করার একটা উপায় হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। তো সেই কারণে কিছু ক্রাইটেরিয়ন বা যাচাই করার কিছু জিনিস এখানে দেখানো হয়েছে। যেমন প্রথম ক্রাইটেরিয়নটা তারা দেখাইছে যে অবজার্ভড ভ্যালু মাইনাস প্রেডিক্টেড ভ্যালু, এটা একটা ক্রাইটেরিয়ন হইতে পারে। তো এটা ভালো ক্রাইটেরিয়ন কিনা সেটা তারা জাজ করতেছে। তো সেটা আসলে এই যে আমি একটা ক্রাইটেরিয়ন ধরলাম যে প্রেডিক্টেড ভ্যালু মাইনাস অবজার্ভড ভ্যালু, এটা আসলে ভালো ক্রাইটেরিয়ন কিনা সেটা আসলে যাচাই করার জন্য আমরা কিছু ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস এখানে করতেছি। এটা কি আমি তো ক্লাসে আপনাদের করাইছিলাম। এখন এখানে দেখেন যে এই যে একটা লাইন, এটা কি আমরা গুড ফিট বলতে পারি, তাই না নাকি? জি স্যার, বলতে পারি। আপনারা কি সবাই একমত এটাকে কি গুড ফিট বলা যায়? স্যার আরেকটু এর মাঝখান বরাবর দিলে হচ্ছে সেটা হচ্ছে আপনার গুড ফিট হইতো আর কি, ওটাও বলতে পারি। হ্যাঁ, এটাও বলা যায়, এটাও মোটামুটি একটা গুড ফিট, তাই না? জি। হ্যাঁ, এখন দেখেন এটা কি একটা গুড ফিট? এই লাইনটা যে গেছে, না মনে হচ্ছে। এই লাইনটা কিন্তু গুড ফিট না। কেন?
কারণ এই দুইটা বিন্দু থেকে অনেক দূরে চলে আসছে, তাই না? জি স্যার। কিন্তু এই লাইনটা এই এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইনটা, এটার জন্য কিন্তু আমার যোগফল কত আসতেছে? 0 আসতেছে, তাই না? এই ক্রাইটেরিয়ান ইউজ করে। তাহলে কি এই ক্রাইটেরিয়ানটা ভালো ক্রাইটেরিয়ান? না। ভালো না। তাহলে আমরা একটা ভিন্ন ক্রাইটেরিয়ান দেখি। এখন আমরা কি করছি ক্রাইটেরিয়ানের মধ্যে? মডুলাস চিহ্ন ব্যবহার করছি, তাই না? মডুলাস দেওয়ার পরে আমরা কি পাইতেছি? গুড ফিটের জন্য 4 পাইছিলাম, আর ব্যাড ফিটের জন্য কত পাইতেছি? সে একই নাম্বার 4 পাইতেছি। তাহলে কি এই যে মডুলাস দিয়ে বের করা, এটাও কি একটা ভালো ক্রাইটেরিয়ন? না স্যার। না। না। এখন দেখি আর একটা ক্রাইটেরিয়ন, সেটা হচ্ছে কি স্কোয়ার। ঠিক আছে, আমরা যদি স্কোয়ার দিয়ে করে দেখি তাহলে দেখবো যে এটার জন্য এই যে এক্স অ্যাক্সিসের প্যারালাল যেটা আছে লাইনটা, এটার জন্য অনেক বেশি ভ্যালু আসবে ক্রাইটেরিয়নটা, এবং এই যে লাইনটা আপনারা দেখতেছেন সেটার জন্য অনেক কম ভ্যালু আসবে সামটার। সেই কারণে আমরা বলতে পারবো যে এই স্কোয়ার করলে আমরা যেই ভ্যালুটা পাই সেটা একটা ভালো ক্রাইটেরিয়া। তো এই স্কোয়ারটাকে মিনিমাইজ করে টরে আমরা লিনিয়ার রিগ্রেশন ফর্মুলাটা আনতে পারি। ওই ডেরিভেশনটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট না, আপনাদের শুধু এই সূত্রগুলো মনে রাখতে হবে। স্যার 16 নাম্বার পেজে যে এক্সাম্পলটা দিছে ওই এক্সাম্পলটাতে সেম ভাবেই আছে মেবি। তো এখানে যে ডান পাশে যে K2 বের করছে, হ্যাঁ, এটার ভ্যালুটা কিভাবে নিছে জাস্ট স্যার এটা একটু বলবেন। আচ্ছা, এইখানে যে K2 এর ভ্যালুটা আছে, আচ্ছা K2 এই টার্মটা কিন্তু আপনার এই রিগ্রেশন ফর্মুলার মধ্যে লাগবেই। ঠিক আছে, এই আচ্ছা ফর্মুলাটাতে কিন্তু লাগবেই। মানে এখানে T1 আপনি জানেন না, K2 আপনি জানেন না, এই সরি K1 আপনি জানেন না, K2 আপনি জানেন না। K1 এর মান এখানে এভাবে বের করা হইতেছে, আর K2 এর মান সেটা হচ্ছে আমরা এই ফর্মুলার মধ্যে বের করতেছি। এখন এখানে কিভাবে আমরা মানগুলি বসাবো একটু দেখি। প্রথমে কি লিখছে? n এর মান। ঠিক আছে, n জি মানে কি কয়টা পয়েন্ট আমার কাছে আছে, তাই না? জি তো সেটা 5 দ্বারা বসাইছে। এরপরে সাম করছে i equal to 1 থেকে n পর্যন্ত থিটা i টি আই। তো এইরকম যে সামগুলি আছে এগুলোতে আপনারা কি করবেন, একটা ছক বানায় নেবেন, প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেগুলোর সাথে অ্যাডিশনাল যে ক্যালকুলেশন গুলো সেটা আপনারা ছকের মাধ্যমে করে নেবেন, তাহলে এখানে মান বসাতে সুবিধা হবে। এখানে প্রথমে কি বলতেছে যে এই সামটাতে থিটা আই ইন্টু টি আই, তার মানে থিটার মান এবং টি এর মান সেই সবগুলাকে আমার কি করতে হবে, গুণ করতে হবে, তাই না? তাহলে আরেকটা জি কলাম নেওয়া হয়েছে টি থিটা। এগুলা সব যোগ করলে আমরা কি পেয়ে যাবো? সামেশন অফ টি থিটা পেয়ে যাব, তাই না? সেটাই কিন্তু আচ্ছা আচ্ছা জি স্যার হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ। তারপরে দেখেন থিটা আই, এই যে একটা সামেশন, এটার মানে কি এই সবগুলার সাম করবেন আপনি, সাম জি করার পর আপনি যেটা পাবেন। তারপরে টি আই মানে কি সবগুলোর সাম করব। টি এর যতগুলা মান আছে সেগুলো আপনি সাম করবেন। তারপরে কি বলতেছে? থিটা আই স্কোয়ার, এই জিনিসটা কি এটা একটু বুঝতে হবে। থিটা আই স্কোয়ার মানে কি প্রত্যেকটার হচ্ছে স্কয়ার করে তারপর যোগ করব। হ্যাঁ, প্রত্যেকটা থিটার মান, অর্থাৎ এখানে যেটা থিটা আছে সেটার স্কোয়ার বের করব, এবং একটা কলাম নিব কি থিটার স্কোয়ার। জি এই যে স্কোয়ার গুলি আছে তাদের যোগফল আমরা যদি বের করি তাহলে কি পাবো? এই জিনিসটা পাবো। ঠিক আছে, আর এরপর এই 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 পার্টটুকু দেখেন, এটার মানে কি থিটার সাম তার স্কোয়ার। ঠিক আছে, জি স্যার থিটার সাম কিন্তু আমরা এখানে অলরেডি বের করে 6.283
হ্যাঁ, সেটা কি আসলে স্কোয়ার করা আছে। হ্যাঁ, জি স্যার, ওকে হুম। স্যার। এরপর হচ্ছে আপনার 19 নাম্বার পেজ, উইথ জিরো ইন্টারসেপ্ট, এটা কি আমাদেরকে পড়াইছিলেন বা এটা কি আসবে স্যার? 19 19 নাম্বার নাম্বার জিরো ইন্টারসেপ্ট এগুলোর। না, এটা তো ইম্পর্টেন্ট না, পরে নেই। তাহলে 18 পেজ পর্যন্ত আমরা তাহলে এটাটা দেখবো আর কি। জি, Yes, sir. লিনিয়ার রিগ্রেশন নিয়ে কারো কোনো কোশ্চেন? না স্যার, অনেকগুলো কনসেপ্টই স্যার ক্লিয়ার হয়ে গেছে, আপনার বলে দিছেন অলরেডি। ওকে, স্যার আরকে মেথডের মধ্যে হচ্ছে একটু বেশি টাইম যাবে আমাদের, কারণ হচ্ছে এখানে 3টা মেথড একসাথে ডিসক্রাইব করছে। এখন আমরা ওইটার থেকে স্যার পড়বো কি, ওইটা একটু বলে দিন। আচ্ছা, আরকে মেথডটা এটা আমি কিন্তু পার্সোনালি রাখতে চাইনি। আমারও আন্ডারগ্রেডে যখন আমি পড়ছিলাম জি স্যার। তখন কিন্তু আরকে মেথড আমাদের পড়ায়নি। আমাদের ক্লাসটা নিচ্ছিল রাজীব স্যার, উনি বর্তমানে ইউএপিতে নাই, বিদেশে চলে গেছে। তো এটা আপনাদের একটু কষ্ট করে পড়ে নিতে হবে। তেমন কঠিন কিছু না আরকে মেথড। এখানে আপনার প্রথমে বুঝতে হবে যে এটা একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার একটা মেথড, যেখানে আপনার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে এবং সেটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকবে। আপনাকে জাস্ট আরকে মেথডটা অ্যাপ্লাই করে সেটা সলভ করতে হবে, বা কোনো একটা বিন্দুতে y এর মান বের করতে হবে বা এস্টিমেট করতে হবে। একটু মনে রাখতে হবে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আপনার এই ফরম্যাটে দেওয়া থাকবে, আর যদি দেওয়া নাও থাকে তাহলে এই ফরম্যাটে আপনার আনতে হবে, কারণ আপনার এফ অফ এক্স ওয়াই কোনটা সেটা আপনার বুঝতে হবে। তারপর ইনিশিয়াল কন্ডিশন, এটাও আপনার বুঝতে হবে, ঠিক আছে? জি স্যার। এরপরে দেখেন আরকে মেথডের যে মেইন একটা ছবি, সেটা হচ্ছে এই যে একটা ছবি, এই ছবিটাতে আপনার যা যা আছে এগুলো একটু আপনাদের মনে রাখতে হবে। আরকে মেথডের যে মেইন সূত্রগুলা, এগুলো একটু আপনাদের প্র্যাকটিস করলে আপনারা মনে রাখতে পারবেন। এরপরে এই যে তিনটা ইকুয়েশন, এই তিনটা ইকুয়েশনও আপনাদের মনে রাখতে হবে। এরপর এই তিনটা ইকুয়েশনও যদি আপনারা a2 equal to half, a1 equal to half এটা বসান, তাহলে p1 এবং q11 সেগুলোর ভ্যালু এখান থেকে পেয়ে যাবেন। এবং সেই স্যার এটা মান, মানে প্রুফড করা আছে, আমরা এই একই ভ্যালু নিব, তাই তো? হ্যাঁ, এই মানগুলি কত নিতে হবে, কি কি মান নিলে হিলস মেথড আসে, মিড পয়েন্ট আসে, রালস্টন আসে, সেগুলো একটু আপনাদের মনে রাখতে হবে। তারপরে এই যে a2 equal to 1, a1 equal to 0 সেটা বসাইলে আপনারা মিড পয়েন্ট পান। তারপরে a2 equal to 2/3 আর a1 equal to 1/3 এটা বসাইলে আপনারা রালস্টন পান। হ্যাঁ, তো এই যে আরকে থেকে অন্য মেথডগুলি ডিরাইভ করা, ঠিক আছে, এটাও কিন্তু আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। হুম। ম্যাথগুলা নিজে নিজে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করলে কিন্তু স্যার এখানকার 12 নম্বর পেজটা 12 নাম্বার। হ্যাঁ, এই যে এই ক্যালকুলেশনটা কিভাবে করছে স্যার? থিটা 480 ইকুয়াল টু 647 কিভাবে আসে? আচ্ছা, এইখানে আপনার যে উপরে এক্সাক্ট সলিউশনটা দেওয়া আছে,
ঠিক আছে, এটা কিসের ফাংশন, কোন ভ্যারিয়েবলের ফাংশন আপনি একটু বলতে পারবেন? এটা হচ্ছে থিটার ফাংশন। হ্যাঁ, এটা একটা থিটার ফাংশন, অর্থাৎ থিটা অফ টি টি ইকুয়াল টু এটা, এবং এটা হচ্ছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার একটা সলিউশন। হ্যাঁ, এখন আপনি যদি এখানে টি এর মান 480 বসান এই ফাংশনে, তাইলে আপনি এই ভ্যালুটা পাবেন। আমি কি বুঝাতে পারছি? স্যার আমাদের হচ্ছে লেফট রাইট দুইটা মিলে ফাংশনটা না পুরাটা, হ্যাঁ, কারণ লেফট হাফে তো টি নাই। হ্যাঁ, আপনি এই যে এখানে, তাহলে এখানে বসাতে হবে। স্যার এই যে এখানে যে এক্সাক্ট সলিউশন মানে ননলিনিয়ার ইকুয়েশনটা, এই পুরো ইকুয়েশনটাকে আমরা মুখস্থ রাখবো? না না না, এই যে ইকুয়েশনটা, এটা ওরা অনেক কমপ্লিকেটেড ক্যালকুলেশন করে বের করছে, ঠিক আছে? স্যার এটা তাহলে এটা আমরা পারবো আপনার, কিভাবে? না এটা আপনার বের করতে বলবে না, আপনাকে সলিউশনটা দেওয়া থাকবে এখানে, যেরকম সলিউশনটা দেওয়া আছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা আপনার জি দেওয়া আছে এখানে, আপনার প্রশ্নেও দেওয়া থাকবে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন, আপনার শুধু সলিউশনে এই টি ইকুয়াল টু 480 এটা বসাইতে হবে। আমি কি বুঝাতে পারছি? স্যার, যদি এর আগের পেজে আমরা যাই 11 নম্বর পেজে, তাহলে হচ্ছে এখানে থিটা 2 পর্যন্ত আমরা বের করতে পারলাম। ওকে, হ্যাঁ, এরপরে কোশ্চেনে কি দেওয়া থাকবে আর আমরা কি ফাইন্ড আউট করব স্যার? টাইম দেখে বের করবো, 480 পর্যন্ত হয়ে গেছে, তাই না স্যার? দেখেন এখানে থিটা 2 ইকুয়াল টু সামথিং, এটা কি একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, তাই না? জি কারণ এটা আমরা নিউমেরিক্যাল মেথড দিয়ে বের করছি। জি এরপরে যখন আমরা রিয়েল ভ্যালুটা বের করতে যাব, তখন তো আমাদের এক্সাক্ট ভ্যালুটা লাগবে, তাই না? এক্সাক্ট ভ্যালুর জন্য হচ্ছে আমরা অ্যাকচুয়াল যে সলিউশনটা সেটা প্রথমে বের করে নিছি বা আমাদের দেওয়া থাকবে, এরপর সেইখানে আমরা টি ইকুয়াল টু 480 বসানোর পর একটা ভ্যালু পেয়ে যাব। তাহলে স্যার এক্সাক্ট সলিউশনের এই ইয়েটা দেওয়া থাকবে, তাই না? হ্যাঁ, এক্সাক্ট সলিউশনের ইকুয়েশনটা আপনার দেওয়া থাকবে। জি স্যার, বুঝছি। ওকে, আর স্যার এর পরের গুলো 14-15 পেজ, এগুলোটা কি লাগবে আর? গ্রাফগুলা, কম্পারিজন গুলা, এগুলো এটা তো এখানে বুঝার তেমন কিছু নাই, আপনার স্টেপ সাইজ কমাইলে আপনার এরর কমবে। হ্যাঁ, তারপরে এখানে বা দেখা এখানে তো স্যার বের করারও তো কিছু দেওয়া নাই, মানে আমরা আমাদেরকে বের করতে দিবে এমন তো কিছু নাই, তাই না? এতগুলো স্টেপ সাইজ করার মতো সময় তো আপনারা পাবেন না পাবো না। পরীক্ষার সময়, তো এইটা এত বড় গ্রাফও প্লট করতে দিব না আপনাদের, কিন্তু জাস্ট মনে রাখলে বা এতটুকু বুঝে রাখলেই হবে। স্টেপ সাইজ যদি আপনি বাড়ান তাইলে টেম্পারেচার যেটা আছে সেটা বা অ্যাকুরেসিটা আমার কমতেছে। আমার এখানে যে গ্রাফের মধ্যে আমরা কি বুঝতেছি কোন মেথডটা সবচেয়ে অ্যাকুরেট? স্যার হিউন্স মেথড, হুইন্স আর কি। তো এই জিনিসগুলাই আসলে মানে তেমন এখানে পড়ার কিছু নাই পরের স্লাইড গুলাতে, আপনাদের শুধু এই ম্যাথ গুলা দেখে প্র্যাকটিস করতে হবে। তো তাহলে সবগুলো স্লাইডের ইরর গুলা বাদ দিব স্যার? ইরর আমি অয়লারের ইরর আছে স্যার একটাতে, লাস্টেতে। ইরর যেগুলা ধরেন যেগুলা ক্লাসে পড়াইছি, কোনটা এরর, কোন মেথডে এরর বেশি, কোন মেথডে এরর কম, এই জিনিসগুলা কিন্তু আপনাদের পড়তে হবে। কিন্তু যেগুলো অতিরিক্ত কঠিন এরর পড়াই নেই, বাদ দিছি, সেগুলো আপনাদের পড়ার দরকার নাই। যেমন সিম্পসন 1/3 রুলের
এরর অ্যানালাইসিস করার জন্য কিছু কমপ্লেক্স ফাংশন তারা দিছে, ওই রকম পড়া আপনাকে পড়তে হবে না। আর কারো কোনো কোশ্চেন? না স্যার। স্যার সাজেশনটা কি আর একটু শর্ট করে দেওয়া যায়? আপনাদের যদি আমি এখন সাজেশন দিই, অন্য সেকশন বলবে অর্ণব স্যার সাজেশন দিছে, অন্য স্যার কেন দেয়নি। আর আপনাদের তো অলরেডি মিডের সব জিনিস বাদ দেওয়া হয়েছে, তাই না? তো স্যার মোটামুটি আমরা রিলেটিভলি কিছুটা হলেও ছোট সিলেবাসে পড়াশোনা করতে, তো এটা আপনাদের খুব একটা প্রবলেম হওয়ার কথা না। একটু কমাই দেন না স্যার। আমার হাতে আসলে কমানোটা আমার হাতে নাই, বুঝতে পারছেন? আচ্ছা, অন্য কোনো টপিক নিয়ে কারো কোনো অসুবিধা? না স্যার, তবে স্যার আমরা হচ্ছে মিড টার্মের ইয়া থেকে কোনটা দেখবো, এরকম কিছু আছে? কেন মিডের তো আমরা কোনো কিছু রাখি নাই, যে সিলেবাসটা তো শুরু করছি। লিনিয়ার ইকুয়েশন থেকে। হ্যাঁ, ওকে স্যার। অয়লার মেথড নিয়ে কারো কোনো বুঝতে অসুবিধা? স্যার অয়লার মেথডে এখানে এক্সাম্পলটার মধ্যে হচ্ছে ইকুয়েশনটা দেওয়া ছিল। এখানে এইটা? জি। আচ্ছা, এরপরে হচ্ছে একটা মিনিট স্যার, এটা দিয়ে দেখতেছিলাম। পারবো স্যার, এটা আর কে মেথডের মতোই তো। সবাই কি পারবেন? স্যার 8 নাম্বার পেজের ইকুয়েশনটা আপনি আগে বলছেন যে এরকম এটা দিয়ে দেওয়া থাকবে আর কি। জি, হ্যাঁ। এটা তো পরে হচ্ছে আমরা থিটা 480 এটা বের করব। আর কম্পারিজন তো আর এত বেশি কিছু নাই। ওকে স্যার, এখন আপাতত আর কিছু নাই। আর ইনশাআল্লাহ প্রবলেম হলে স্যার আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিব আমরা কেউ। জি, অবশ্যই। তাদের যে কোনো ম্যাথ বুঝতে প্রবলেম হইলে বা কোনো কনসেপ্ট আনক্লিয়ার লাগলে আপনারা আমাকে মেইল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। আর আপনাদের পরীক্ষার জন্য কিছু আপনাদের টিপস দিয়ে দেই, সেটা হচ্ছে আমরা যারা ম্যাথ খাতা দেখি, আমরা কিছু কিছু জিনিস খেয়াল করি। সেটা হচ্ছে আপনারা যখন একটা প্রুফ লেখেন বা কোনো একটা অ্যান্সার লেখেন, সেখানে যদি আপনারা গ্রাফ ব্যবহার করেন, তাহলে কিন্তু সেটা প্রকাশ করে যে আপনারা আসলে জিনিসটা বুঝতে পারছেন। উল্টা পাল্টা বা ভুলভাল গ্রাফ দিলে হবে না, অবশ্যই কারেক্ট গ্রাফ দিতে হবে। আর অদরকারি গ্রাফ দিলেও আসলে সেখানে মার্কস পাওয়ার সম্ভাবনা নাই। তো এটা একটা পয়েন্ট। যদি আপনারা কোনো প্রুফ আসে, সেটা যদি আপনারা গ্রাফ দেখায় করেন এবং গ্রাফের মধ্যে কোনটা কি আছে বা ভালো মতো অ্যানোটেট করেন গ্রাফটা, সেটা কিন্তু একটা মার্কস পাওয়ার ক্ষেত্রে ভালো ইম্প্যাক্ট রাখে। এরপর হয়তো যেহেতু এটা নিউমেরিক্যাল মেথড কোর্স, এখানে অনেক বড় বড় ক্যালকুলেশন আছে, হয়তো সবার ক্যালকুলেশন সবসময় 100% অ্যাকুরেট হবে না, কিন্তু তার মানে না যে আপনাদের মার্কস আপনারা পাবেন না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন অ্যাকুরেটলি ক্যালকুলেট করার। দশমিকের পর অ্যাটলিস্ট 2টা করে হলেও বিন্দু, বা অনেকে 4টাও নেয়, 4টে নিলে সবচেয়ে ভালো। এতগুলো বিন্দু নিয়ে ক্যালকুলেট করার চেষ্টা করবেন এবং অ্যাকুরেটলি ক্যালকুলেট করার চেষ্টা করবেন, তাহলে ফুল মার্কস পাবেন।
আর যদি অ্যাকুরেট নাও হয় আপনারা চেষ্টা করবেন যাতে ম্যাথের স্টেপগুলি ভালো মতো ঠিক মতো ডকুমেন্ট করেন আপনার খাতার মধ্যে, তাহলে সেটাও কিন্তু আপনার বেশি মার্কস পাওয়ার ক্ষেত্রে ভালো একটা ভূমিকা রাখবে। আর যদি আপনারা মানে একটা প্রশ্ন পুরাপুরি নাও পারেন, পার্শিয়ালিও যদি সেটা পারেন সেটাও অ্যাটেম্প করার চেষ্টা করবেন। আপনি যেটা বুঝেন নিজের ভাষায় সুন্দর করে সেটা খাতায় রিপ্রেজেন্ট করার চেষ্টা করবেন। তাহলে আশা করি সবার পরীক্ষা মোটামুটি ভালো হবে। আর এই কোর্সে হচ্ছে